ঋষিকে বাঁচাতে মোক্ষম প্ল্যান করলো উজি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে উজি চাইছে যেভাবেই হোক না কেন দিদিকে বাঁচাতে, যাতে দিদি ধরা না পড়ে যায়। আর অন্যদিকে নিশা চাইছে যেভাবেই হোক না কেন ঋষি ব্যানার্জিকে জব্দ করতে। এরপরে নিশা বলে, কিরে উজি, এখন খুব ভালোভাবে সংসার করছিস, বড় হয়ে গেছিস তাই না রে? উজি তখন বলে, দেখ দিদি, তোর এই সমস্ত কথাবার্তা শুনতে আমার একদমই ভালো লাগছে না। দয়া করে তুই তোর এই সমস্ত কথাবার্তা বন্ধ কর, কারণ আমি আর এগুলো শুনতে পারছি না। তোর জন্য ওই মানুষটার কি অবস্থা হয়েছে একবার নিজের চোখে দেখ, যে মানুষটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বাড়িতে ফিরে এসেছে, তারপরেও তুই এই সমস্ত কথা বলিস কেন? এরপরে নিশা বলে, বেশ হয়েছে, আমি আমার বাবার জমিতে কিছুতেই ভিত পুজো করতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সব কিছুই করব। এর মধ্যেই উজি বলে, তোকে ধরার জন্য চারিদিকে পুলিশ সমস্ত ফাঁদ পেতে রেখেছে। যেদিন তুই ধরা পড়বি না দিদি, সেদিন কিন্তু তোকে বাইরে বার করে নিয়ে আসার ক্ষমতা আমাদের কারোর হবে না। এরপর নিশা বলে, তুই তো জানিসই ছোটবেলা থেকেই আমার একটা খেলা খুবই প্রিয়, চোর পুলিশের খেলা। তুই এসব নিয়ে একদমই ভাবিস না, আমার যা হবে হোক, কিন্তু আমি এই খেলা কোনোভাবেই ছাড়ব না। অন্যদিকে সন্ধেবেলার পার্টির আয়োজন শুরু হয়ে গেছে। চলে এসেছে জিৎ বসু। জিৎ বসুকে দেখার পর কাকাই, দুর্জয় সবাই মিলে কথা বলতে থাকে। এদিকে ঋষিকে ডাকাডাকি শুরু করে দিয়েছে উজি আর বলে, ঋষিবাবু নিন, এবারে উঠে পড়ুন, আপনাকে তো রেডি হতে হবে। আপনি যদি ঠিক সময়ে রেডি না হন তাহলে যে আপনি পার্টিতে যেতে পারবেন না। এইবার তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। তখনই ঋষি তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে নিচ্ছে, আর তারপরেই উজিকে জড়িয়ে ধরে বলে, জানো তো জ্যোতি, যখন আমার এই অবস্থা হয়েছিল তখন আমি শুধু দেখার জন্য ছুটছিলাম তোমাকে, তুমি কেমন আছো। তোমার যদি কিছু হয়ে যেত আমি নিজেকে আর বাঁচাতে পারতাম না, কারণ আমি তোমাকে এতটাই ভালোবাসি, তোমাকে সবসময় ভালো রাখতে চাই। এর মধ্যে উজি ভাবে, এই মানুষটা কিছুতেই কাউকে ঠকাতে পারে না। দিদির যে কোথাও একটা ভুল হচ্ছে সেটা দিদি একদমই মানতে চাইছে না। এর মধ্যে জিৎ বসু বলে, আচ্ছা ঋষিবাবুর শালী বিভা দেবী এখানে আসেনি? দুর্জয় তখন বলে, কেন, কোনো কিছু জানা গেছে নাকি? তখন জিৎ বসু বলে, না না, আসলে উনি অনেকদিন তো আসে না, সেজন্যই বললাম আর কি, আর কিছুই না। এর মধ্যেই নিশা আর ছদ্মবেশ নিয়ে নিয়েছে স্যান্টা ক্লজের, আর এরপর সবাই চলে এসেছে পার্টিতে। তখন ঋষি বলে, অফিসার, কোনো রকমের কোনো ইনফরমেশন পাওয়া গেল? অফিসার তখন বলে, না ঋষিবাবু, এখনও পর্যন্ত কোনো রকমের কোনো ইনফরমেশন পাওয়া যায়নি, তবে আমরা আশা ছাড়িনি। আমি তো ওই মেন অপরাধীকে গুলি করেছিলাম, সেই গুলিটা পায়ে তো তার বিঁধেছিল, এরপর পা ধরেই হয়তো তাকে আমি চিনতে পারবো। এর মধ্যেই নিশা চলে এসেছে স্যান্টা ক্লজ সেজে, আর তারপরেই নিশা সবাইকে গিফট দিতে থাকে। তখনই ঋষির দাদু বলে, আরে বিভা, তুমি আমার মনের ইচ্ছেটা তাহলে অবশেষে পূরণ করছো। বিশ্বাস করো, আমার কিন্তু খুবই ভালো লাগছে। জিৎ বসু আর কোনো কিছু না ভেবে শুনে তখনই দেখা যায় নিশার দিকে বন্দুক তাক করে ধরে, আর এগিয়ে আসে উজিয়ার বলে, এটা আপনি কি করছেন অফিসার? আপনি এইভাবে কারোর ওপরে বন্দুক তাক করতে পারেন না। জিৎ বসু বলে, কেন পারি না? অপরাধীর ওপর অবশ্যই পারি। শোভাদেবী বলে, ওরা আমাদের বাড়ির গেস্টের সাথে এই রকম ব্যবহার করা হলে ওরা যে অনেক কষ্ট পাবে, আপনি এরকমটা করবেন না। কিন্তু অফিসার কারোর কথাই শুনতে চায় না। অফিসার বলে, আমি যা করেছি সেটা ভুল করেছি বলে তো আমার একবারও মনে হয় না। কি নিশা দেবী? এরপরেই বলে, আপনি এক কাজ করুন, আপনি আপনার পাটা দেখান তো, যে আপনার পায়ে কোনো ঘা আছে কিনা। এরপরেই তখনই উজি ভাবে, এবার তো দিদি ধরা পড়ে যাবে, কি হবে এখন? তখন উজি প্রোটেস্ট করে বলে, এসব কেন হচ্ছে এই বাড়িতে? কেন এইভাবে আমার দিদিকে অপমান করা হচ্ছে? এইটা কিন্তু ঠিক হচ্ছে না। তখন দুর্জয় বলে, এই শোনো, তোমার দিদি অন্যায় করতেই পারে, আর পাটা দেখালে কি এমন ক্ষতি হবে শুনি? তখন বিভা নিশা পাটা দেখিয়ে দেয়, আর দেখার পরেই জিৎ বসু নিজেই অবাক হয়ে যায়, আর মনে মনে ভাবতে থাকে, কিন্তু এটা তো অসম্ভব একটা ব্যাপার। আমার যতদূর মনে আছে আমি তো এই পায়ে গুলিটা করেছিলাম, তাহলে কেন এরকম হচ্ছে? তাহলে কি সত্যি অপরাধী অন্য কেউ? কিন্তু তাহলে সেটা কে? নিশা বলে, দেখে নিয়েছেন, আমার ওপর এত সন্দেহ, মনে হচ্ছে আমি আর এই বাড়িতে কখনোই আসতে পারবো না। বারবার আমার দিকে সন্দেহ তীর দেখিয়ে খুবই বাজে ব্যবহার করা হচ্ছে আমার সাথে।
তাই বলছি আমি আর কোনোভাবেই এখানে আসবো না। তুই ভালো থাকিস রে জ্যোতি। এরপরে উজি আর কিছু বলছে না। তখনই দেখা যায় ঋষির বাবা আর মা হাত জোর করে ক্ষমা চায় আর বলে, দেখো জ্যোতি, তোমার দিদিকে বোঝাও, এরপর যেন সেরকম আর রেগে না যায়। আমাদের তরফ থেকে ভুল হয়েছে, কিন্তু আর কখনোই এই ভুলটা হবে না। কিন্তু উজি আর কি বলবে নিজেই বুঝে উঠতে পারে না। তখন বিভা বলে, না আঙ্কেল আন্টি, অনেক হয়েছে। এইভাবে বারবার আমি অপমানিত হতে পারবো না। আমার পক্ষে অন্তত সম্ভব নয় যে এই রকমভাবে বারবার কেউ আমাকে অপমান করবে আর আমি সেটা মেনে নেব। কিছুতেই হবে না বলেই বেরিয়ে যায়। উজি তখন বুঝতে পারে যে দিদি আবার একটা নাটক করে এখান থেকে বেরিয়ে গেল। এর মধ্যেই দাদু বলে, সত্যি এবারে একটা ভীষণ ভুল বোঝাবুঝি হয়েছে, এইটা একদমই ঠিক হয়নি। এর মধ্যেই নিশা তো চলে গেছে বাড়িতে। ভানু তখন বলে, হ্যাঁ রে, ওই অফিসারটা তোর দিকে তাকায়নি? উনি পা দেখতে চায়নি? উনি যেভাবে তোকে ফলো করে? তখন নিশা বলে, তুই কী ভেবেছিস আমি প্রোটেকশন ছাড়াই ওখানে চলে যাব? আমি এমন প্রোটেকশন নিয়েছিলাম যাতে জিৎ বসুর বাড়ির লোকজনের আসলেও আমাকে ধরতে পারবে না। এই দেখ, স্কিনের ওপর এমনভাবে সব কিছু প্রোটেকশন লাগিয়ে দিয়েছিল নিশা যাতে কোনো জখমের চিহ্নই না থাকে। ভানু বলে, কিন্তু ওরা যেভাবে পড়েছে তোর পেছনে, আজ না হোক কাল তোকে ঠিক ধরেই ছাড়বে। নিশা তখন বলে, ধরে দেখাক না, তারপরে বুঝবো কত ক্ষমতা আছে। এর মধ্যেই শোভাদেবী বলে, অনেক হয়েছে দুর্জয়, অনেক হয়েছে। ঐশী শঙ্খ এইরকমভাবে চলতে পারে না। কিছুতেই আমি এটা মেনে নিতে পারছি না যে আমাদের বাড়ির গেস্টের সাথে এত বাজে ব্যবহার করা হচ্ছে। ঋষিও তখন জ্যোতির কাছে ক্ষমা চায়। দাদু তখন বলে, সত্যি এবার আমাদের একটা মারাত্মক ভুল হয়েছে, আর এরকম ভুল কখনো হবে না। এর মধ্যেই দেখা যায় খেয়া তার বৌদি ভাইয়ের সাথে মানে জ্যোতির সাথে মিলে একটা প্ল্যান করে আর বলে, শোনো না বৌদি ভাই, আমার দাদাভাই তো একটা ঘটনা নিয়ে বেশিরভাগ দিনই ভয়ে ভয়ে থাকে, তাই আমরা ঠিক করেছি আজকে 31st যে নাইট সেখানে যাব আর একটা পার্টির আয়োজন করব। যা যা ঘটনা আগেও ঘটেছিল এবারেও সেম ঘটনা ঘটবে। তাতে কি হবে, দাদাভাইয়ের ভয় যেটা ছিল সেটা ভেঙে যাবে। কি তুমি আমাদের হেল্প করবে তো দাদাভাইকে এই ট্রমা থেকে ফিরিয়ে আনতে? তখনই জ্যোতি বলে, নিশ্চয়ই করব। উনি যদি ভালো থাকে, সুস্থ থাকে আমার জন্য, তাহলে আমি সেটা কেন করব না? আমার কোনো অসুবিধা নেই। তোমরা যেমন যেমন বলবে আমি ঠিক তেমনই করব। আর এটা শুনে খেয়াও খুব খুশি হয়ে যায়।